প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর পাটিগণিতের 2.2 অনুশীলনের দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নটি, বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। অর্থাৎ বার্ষিক সুদের হার যদি 8.5 টাকা হয়ে থাকে, চক্রবৃদ্ধি মুনাফায় বের করতে হবে, সরল মুনাফায় না। 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে মুনাফার হার। দেখো, মুনাফার হার বা সুদের হার যেটাই বলো, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 8.50%। অর্থাৎ 8.50 নিচে হবে 100। যদি ভাগ করি 0.0850। এখন আসল দেওয়া আছে 10,000 টাকা, লিখব মূলধন বা আসল পি সমান 10,000 টাকা। আর সময় দেওয়া আছে 2 বছর, সময় দেওয়া আছে 2 বছর। বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সেটা বের করতে হবে। আর বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সি মাইনাস পি কত আসবে সেটা বের করতে হবে। আমাদের সূত্র জানা আছে, চক্রবৃদ্ধি মূলধন লিখব যে জানা আছে চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি, 1 যোগ আর পাওয়ার হলো এন। অর্থাৎ পি দেওয়া আছে 10,000, 1 যোগ আর দেওয়া আছে 0.0850, সময় দেওয়া আছে 2 বছর। তো টাকা, এখানে তোমরা একক লিখতে পারো। 10,000 যোগ করলে আসবে 1.0850 স্কোয়ার। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 11,772.25 টাকা। এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখন চাচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বলতে এখানে আসল টাকাও আছে, সুদের টাকাটাও আছে। আর যেহেতু মুনাফা চাচ্ছে, কাজে আমরা সুদ আসল থেকে আসল টাকাটা বাদ দিব, তবে আমরা মুনাফা বা সুদটা পেয়ে যাব। তার মানে 11,772 টাকা 25 পয়সা থেকে আমরা 10,000 টাকা বাদ দিব, তবে আসবে 1,772.25 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আবার বলছি, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, যেখানে আসল টাকাও আছে, মুনাফা টাকাটাও আছে। আর চক্রবৃদ্ধি মুনাফা যেখানে আসল টাকা থাকবে না, শুধু মুনাফা থাকবে বা সুদ থাকবে। তাহলে আমাদের মুনাফা আসল থেকে আসলটা বাদ দিব, তাহলে মুনাফাটা পেয়ে যাব।
এটা ছিল আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আবার বলছে, কোন একটা শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে বের করতে হবে। বর্তমান জনসংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা কমা দিয়ে পি সমান 64 লক্ষ, 64 লাখ এত জন। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব। প্রতি 1000-এ 25 জন, অর্থাৎ নিচে হবে 1000, উপরে হবে 25 জন। আর যেহেতু আমরা শতকরা প্রকাশ করব, কাজে 100% দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ দাঁড়ালো 25/1000, উপরে 100% মানে নিচে 100। তাহলে এখানে আমরা 100 বাদ দিব। যদি আমরা 25কে 1000 দ্বারা ভাগ করি, তবে ভাগফল আসবে 0.025। এটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার। এখন চাচ্ছে 2 বছর পর সময় n হলো 2 বছর। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, অর্থাৎ সি বের করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি প্রযোজ্য হবে। সরল মুনাফার সূত্রটি আমরা ব্যবহার করব না। এখন জানা আছে, সূত্রটা আমাদের জানা আছে সি পি 1 যোগ আর পর এন। তাহলে পি হলো 64 লক্ষ, 1 যোগ আর মান পেয়েছি আমরা 0.025, আর এন হলো কত বছর? 2 বছর। এত জন, এটা কিন্তু জনসংখ্যা জন। 64 লাখ, আর এটা যোগ করলে আসবে 1.025 এত জন। গুণন 1.025 গুণন 1.025 জন। 6, 7, 2, 4, 3, 0 এত জন। অর্থাৎ বর্তমানে জনসংখ্যা 64 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার যদি প্রতি 1000-এ 25 জন হয়, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একজন ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2000 টাকা ঋণ পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত ঋণ থাকবে? একজন ব্যক্তি একটা ঋণদান সংস্থা, যেমন হতে পারে গ্রামীণ ব্যাংক, হতে পারে ব্র্যাক ব্যাংক, এরকম একটা যে কোনো একটা ব্যাংক থেকে, একটা সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5000 টাকা ঋণ নেন। তাহলে এক বছর পর তার ঋণের পরিমাণ কত হবে সেটাকে বের করি। তখন সেখান থেকে তিনি 2000 টাকা প্রথম কিস্তি পে করবেন,
তারপরে আবার দ্বিতীয় বছরে ওই 8% হারে তার ঋণের পরিমাণ কত হচ্ছে সেটা বের করব। তারপরে আবার দ্বিতীয় কিস্তি 2000 টাকা দিবেন। তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই তার ঋণের পরিমাণ হবে দ্বিতীয় কিস্তি দেওয়ার পর। এখানে ভেরি সিম্পল একটা প্রশ্ন, সুদের হার হলো 8%, অর্থাৎ 8/100। তিনি টাকা নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন 5000 টাকা, আর 1 বছর পর অর্থাৎ আর ইকুয়াল টু 1 বছর তার ঋণের পরিমাণ কত সেটা আমরা বের করব। যেহেতু উনি চক্রবৃদ্ধি মুনাফায় ঋণ নিয়ে থাকেন, কাজেই আমরা চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করব। প্রথম বছরে ঋণের পরিমাণ প্রথম বছরে ঋণের পরিমাণ সি ইজ ইকুয়াল টু P1 যোগ R পাওয়ার N। তাহলে যেহেতু প্রথম বছর, কাজে এখানে N এর মানটা হবে 1। P হলো 5000 টাকা উনি ঋণ নিয়েছেন, 1 যোগ R দেওয়া আছে R/100 এত টাকা। এখন 5000 1 যোগ ভাগ করলে আসবে 0.08 টাকা, অর্থাৎ 5000-এর সাথে গুণ হবে 1.08 টাকা, আসবে 5400 টাকা। প্রথম কিস্তি এখানে বলা আছে যে প্রথম কিস্তি বছর শেষে প্রথম কিস্তি 2000 টাকা পরিশোধ করেন। প্রথম কিস্তি 2000 টাকা পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ, কথাগুলো লিখতে হবে পরীক্ষার সময় ভালোভাবে, তবে ফুল মার্কস পাওয়া যাবে। ঋণের পরিমাণ থাকলো বিয়োগ 2000 টাকা বাদ দিব, থাকবে 3400 টাকা। কারণ ওই ব্যক্তি 5000 টাকা নিয়ে থাকেন ঋণ 8% সুদে, 1 বছর পর সেই ঋণের পরিমাণ হয় 5400 টাকা। সেখান থেকে 2000 টাকা তিনি কিস্তি পরিশোধ করেন, তাহলে অবশিষ্ট থাকে 3400 টাকা। ঠিক এইভাবে আমরা দ্বিতীয় বছরে আসি। এবার আমরা দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু মূলধন হবে 3400। এখানে লিখব যে দ্বিতীয় বছরে ঋণের পরিমাণ সব ঠিক থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে কোনটা, মূলধনটা পরিবর্তন হবে। আগে ছিল 5000, এখন হবে 3400। 1 যোগ আর বলতে আগের সুদের হারেই এখানে আমরা 1 দিব, তাহলে দাঁড়ালো 3400। 1 যোগ আগের মতো 0.08 টাকা, 400 1.08 টাকা, 3672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণের পরিমাণ কত থাকবে? দ্বিতীয় কিস্তিও তিনি কিন্তু 2000 টাকায় পরিশোধ করবেন। অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ থাকবে
3,672 থেকে আমরা 2,000 টাকা আবার একটা কিস্তি টাকা বাদ দিব, থাকলো 1,672 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য নোটিফিকেশন পেয়ে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।